নমস্কার, আমি মীনাক্ষী। শুরু করছি ঠিক কিনা। 1947 সালে চার্লি চ্যাপলিনের মসিয়া ভের্দু ছবির এই দৃশ্য সেই সময়কার বাস্তব চিত্র তুলে ধরেছে। শেয়ার বাজার থেকে শুরু করে অর্থনীতিতে ধস, ছাদ থেকে ঝাঁপ মারছেন রাঘব বোয়ালরা, কাজ হারাবার ভয়ে চারিদিকে থরহরি কম্প। মসিয়া ভের্দু আত্মহত্যা করেননি, মানুষ খুন করার পেশা নিয়েছিলেন ভের্দু। চ্যাপলিনের এই ছবিটার পরেই তার বিরুদ্ধে অভিযোগ করা হয় তিনি ছদ্মবেশী কমিউনিস্ট। পুঁজিবাদের কর্কশতম অধ্যায়, যা মনে করায় 1929 সালের মহামন্দার দিনগুলিকে। ওয়াল স্ট্রিট ক্র্যাশ, ব্ল্যাক থার্সডে ইন আমেরিকা। মহামন্দার ইতিহাসে কালো বৃহস্পতিবার একটি উল্লেখযোগ্য দিন। সেদিনই মূলত অর্থনৈতিক মন্দার দিকে প্রথম পা ফেলে মার্কিন যুক্তরাষ্ট্র। এর 4 দিন পর 29শে অক্টোবর নিউ ইয়র্কের ওয়াল স্ট্রিট সবচেয়ে বড় ধাক্কাটি খায়। সেদিন প্রায় 16 মিলিয়ন শেয়ার বিক্রি হয়েছিল। বিপর্যয়ের আজ করে 4 দিন আগের কেনা শেয়ার বিক্রি করতে থাকেন বিনিয়োগকারীরা। হাহাকার নেমে আসে মার্কিন যুক্তরাষ্ট্রে। ইতিহাসের পাতায় সেদিন কালো মঙ্গলবার হিসেবে উল্লেখিত আছে। 1929 সালের অক্টোবরে যুক্তরাষ্ট্রের স্টক মার্কেটের পতনের পর মহামন্দার সূত্রপাত। লাখ লাখ বিনিয়োগকারী মুহূর্তের মধ্যে নিঃস্ব হয়ে যান। তারা সবকিছু হারিয়ে গরিব হয়ে যান। অনেক কোম্পানি বন্ধ হয়ে যায়, হাজার হাজার লোক বেকার হয়ে পড়ে, শিল্প উৎপাদনে ধস নামে। 1933 সালের হিসেব অনুযায়ী 15 মিলিয়ন অর্থাৎ 1.5 কোটি মানুষ বেকার হয়ে পড়েন, যা স্থায়ী হয় 1944 সাল পর্যন্ত। মহামন্দা পৃথিবীর ইতিহাসে এক কালো অধ্যায়, ঠিক কিনা? ইতিহাস বলছে মন্দা প্রতি 10 থেকে 15 বছর পর পর আসে, কিন্তু গ্রেট ডিপ্রেশন বা মহামন্দা, যা আর্থিক এবং রাজনৈতিক নানান পরিবর্তন ঘটায় বিশ্বে, তা একবারই এসেছিল। ইতিহাসের পুনরাবৃত্তি কি হতে চলেছে? বিশেষজ্ঞদের একাংশের মতে 2020 সালের শুরু থেকেই চোখে পড়ছে গ্রেট ডিপ্রেশন বা মহামন্দার উপসর্গ। চাকরি হারাচ্ছেন মানুষ, বেতনে কাটছাট হচ্ছে, ক্ষুদ্র ব্যবসায়ীরা ব্যবসা গোটাচ্ছেন, মানুষের জীবন জীবিকার উপর যা বড় ধাক্কা। কখনো 3 মিনিটের নোটিসে চাকরি যাচ্ছে, কখনো জাস্ট একটা ফোন কল, আবার কখনো চুক্তি শেষ হয়ে গেলে নতুন করে কর্মীদের সঙ্গে চুক্তিতে যাচ্ছে না কোম্পানিগুলি। কেন এই অবস্থা? আগামীতে কি মানুষ না খেতে পেয়ে মরবে? মানুষের হাতে টাকা থাকবে না? এই পরিস্থিতি থেকে উত্তরণের পথই বাকি। এই প্রশ্নগুলো যা আমার আপনার বেঁচে থাকার সঙ্গে জড়িয়ে রয়েছে, সেই প্রশ্নগুলির উত্তর খুঁজব আজ। তার আগে আপনাদের দেখাতে চাইব আগামীকাল অর্থাৎ রবিবার ঠিক কি বিষয় নিয়ে আমি হাজির থাকছি ঠিক কিনায়। দেখুন, কালো হিরেতে কর্পোরেটের থাবা, আদিবাসী জীবনে কি বড় আঘাত, দেশের লাইফলাইনেও চওড়া হলো সেই থাবা। কর্পোরেটের পৌষ মাস, তবে কি জনগণের সর্বনাশ? দেখুন ঠিক কিনা 5 জুলাই রবিবার রাত ঠিক 9টায়। এবার আসি আজকের প্রসঙ্গে। বিশেষজ্ঞদের একাংশ দাবি করছেন করোনা ভাইরাস অর্থনীতিতে নিয়ে আসছে মহামন্দা। কোভিড-19 শুধু স্বাস্থ্যই নয়, বিশ্ব অর্থনীতিতে বড় প্রভাব ফেলতে যাচ্ছে। তৈরি পোশাক, বীমা, পর্যটন, তেল, গ্যাস এবং অটোমোবাইল খাতে সবচেয়ে বড় ধাক্কা আসতে চলেছে। উন্নত উন্নয়নশীল উভয় ক্যাটাগরির দেশই আর্থিক মন্দায় পড়তে চলেছে। বিশেষজ্ঞদের আরেক অংশ মনে করছেন করোনা অতিমারির কারণে নয়, মহামন্দার উপসর্গ করোনা পূর্ববর্তী সময় থেকেই ধরা পড়েছিল বিশ্বজুড়ে।
ভয়াবহ বেকারত্বের কড়াল নৃত্যের মাঝেও বাড়ছে বিলিনিয়ারদের ব্যাংক ব্যালেন্স। কোন জাদুকাঠিতে করোনাকে অজুহাত বানিয়ে চাকরি কেড়ে নেওয়া হচ্ছে? করোনার প্রকোপে চাকরি হারাচ্ছেন মানুষ, এ কথা বললে কি সরলীকরণ করা হয়ে যাবে না? করোনার কারণে লকডাউন, যার ফলে অর্থনীতিতে প্রভাব, এটা সর্বজনবিদিত। কিন্তু করোনার অসুখের থেকেও বড় গভীর অসুখ বাসা বেঁধেছে ধীরে ধীরে। সেদিকেই মনে হয় নজর দিতে হবে, ঠিক কিনা? কার্ল মার্কস বেঁচে থাকলে আজ তার বয়স হতো 200 বছর। 19 শতকের এই দার্শনিক পুঁজিবাদ সম্পর্কে যে ভবিষ্যৎবাণীগুলো করে গিয়েছিলেন, সেগুলো সত্য প্রমাণিত হচ্ছে বর্তমান পৃথিবীতে। ধনী আরো ধনী হচ্ছেন, আর আম জনতা চরম অনটনের দিন কাটাচ্ছেন। এটাই পুঁজিবাদের ধরন। কার্ল মার্কস বলেছিলেন, পুঁজিবাদের ধরন অনুযায়ী মুনাফার জন্য বড় ব্যবসায়ীরা কর্মীদের বেতন ও সুবিধাদি কমিয়ে দেয়। এতে মধ্যবিত্ত ক্রমে গরিব হতে থাকে, অল্প কিছু মানুষের হাতে বড় অঙ্কের নগদ অর্থ জমতে থাকে। আজ পৃথিবীতে 370 কোটি মানুষের যা সম্পদ, তার চেয়ে বেশি সম্পদ আছে মাত্র 42 জন ধনী মানুষের হাতে। পুঁজিবাদ যত বেশি বিকশিত হবে, এই ধারা ততই বাড়বে। পুঁজিবাদের সুযোগ নিয়ে গুটি কয়েক পুঁজিপতি সম্পদের পাহাড় গড়ে তুলেছেন, কিন্তু সমাজের বেশিরভাগ লোক গরিব হয়ে যায়। এর পেছনে সুনির্দিষ্ট কারণও রয়েছে। উৎপাদন প্রতিযোগিতার ফলে যাদের পুঁজি অল্প, তারা বাজারে টিকতে পারে না, ফলে তারা অচিরেই পুঁজি হারিয়ে সর্বহারাদের দলে মিশে যায়, হয়ে পড়ে দরিদ্র। এভাবেই সমাজে দারিদ্র্যের সংখ্যা বাড়ে। যাদের পুঁজি বেশি, তারা টিকে থাকে। অধিকাংশ মানুষ যেখানে দারিদ্র্য সীমার নিচে বাস করছেন, সেখানে মুকেশ আম্বানি, লক্ষ্মী মিত্তল, রতন টাটারা পৃথিবীর অন্যতম ধনীর খেতাব নিয়ে বসে আছেন। শ্রমিক শ্রেণীর কি হাল দেখুন। চাকরি যাচ্ছে 2-3 মিনিটের নোটিসে, কমছে আয়, কম খেয়ে খরচ বাঁচাচ্ছেন 74% মানুষ, ঠিক কিনা? শোষিত বঞ্চিত শ্রমিকের সংখ্যা বাড়ছে, আরো লম্বা হচ্ছে বেকার বাহিনী। ছাঁটাই শ্রমিকের মিছিল চারিদিকে, ক্রয় ক্ষমতা কমছে, কলকারখানা দোকান বন্ধ হচ্ছে। ভারতে বেকারত্বের হার করোনা অতিমারির পরিস্থিতির আগেই সর্বোচ্চ চূড়ায় পৌঁছেছিল। গত 45 বছরের মধ্যে এমন ভয়াবহ বেকারত্ব দেশের মানুষ দেখেনি। মন্দার কারণে শুধু গাড়ি শিল্পেই প্রায় 10 লক্ষ মানুষের কাজ চলে যেতে বসেছে। পোশাক শিল্পের করুণ অবস্থা। উত্তর ভারতের কাপড়ের কারখানাগুলির সংগঠন নিটপা আশঙ্কা প্রকাশ করেছে, মন্দার প্রভাবে এই শিল্পে কাজ হারাতে পারেন 50 লক্ষেরও বেশি মানুষ। দেশে বেশিরভাগ মানুষ চাষবাসের সঙ্গেও যুক্ত, তাদের অবস্থাও ভয়াবহ। সার, বীজ, কীটনাশকের খরচে জেরবার ঋণগ্রস্ত চাষি ফসলের ন্যায্য দাম পায় না। আত্মঘাতী চাষির মিছিল দিন দিন দীর্ঘতর হচ্ছে। অর্থনীতির বাকি ক্ষেত্রগুলিরও একই হাল। দেশের মানুষের ক্রয় ক্ষমতা তলানিতে ঠেকেছে। উৎপাদিত শিল্পপণ্যগুলি গুদামে জমে থাকছে, বিক্রি হচ্ছে না, ফলে ক্রমেই বেড়েছে বন্ধ হয়ে যাওয়া কলকারখানা ব্যবসার সংখ্যা। বিভিন্ন কারণে করোনা প্রাদুর্ভাবের আগে থেকেই ভারতের জিডিপি বৃদ্ধির হার ক্রমশ নিম্নগামী ছিল। 2020-21 আর্থিক বছরে প্রথম 3টি ত্রৈমাসিকের জিডিপি বৃদ্ধির হারও ছিল নেতিবাচক। গত মার্চের শুরুতেই সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি রিপোর্ট বলছে, ফেব্রুয়ারিতে দেশে বেকারত্বের হার বেড়ে হয়েছে 7.78%, যা গত অক্টোবরের পর সর্বাধিক। জানুয়ারিতেই হার ছিল 7.16%। ফলে শুধু করোনার উপর দোষারোপ করে তো লাভ নেই। 2019 সালের জুলাই মাস থেকে ক্রমশ টাকার দাম কমেছে, যা থেকে বোঝা যাচ্ছিল ভারতের অর্থনীতি প্রতিযোগিতায় পিছোচ্ছে। আগে থেকেই ঝিমোচ্ছিল দেশের অর্থনীতি। 6 বছরে সর্বনিম্ন আর্থিক বৃদ্ধির হার। আর্থিক বৃদ্ধির হার নেমে এসেছিল 5%। সুতরাং আর্থিক মন্দার পথে যে দেশ ছিলই, সেটা অনুমান করা যায় পরিসংখ্যান দেখেই। করোনার ফলে মন্দার মাত্রাটা বেড়েছে, এটা মানছি। গুণগত পরিবর্তনের কথা এখনই বলা যাচ্ছে না। এ বিষয়ে মোদী সরকারের সমালোচনাও কম হয়নি। পুঁজিপতিদের পাইয়ে দিতে সরকার দরাজ হস্ত হচ্ছে, দুর্দশা বাড়ছে সংখ্যাগরিষ্ঠ মানুষের, এই অভিযোগও উঠেছে।
বিরোধীরা বলছেন, পুঁজিপতি মালিকদের তুষ্ট করার দাপটে রাজকোষের টান পড়ছে, কমছে শিক্ষা স্বাস্থ্যে বরাদ্দের পরিমাণ। এমন অভিযোগও নতুন নয়। অন্যদিকে ব্যাংক থেকে টাকা ধার নিয়ে শোধ না করার ঘটনাও তো বাড়ছে। শুধু বিজয় মাল্য নয়, নীরব মোদী, মেহুল চোকসিদের মতো রাঘব বোয়ালরাই নয়, আরো বহু বিত্তশালী শিল্পপতি ব্যাংক থেকে ঋণ নিয়ে শোধ করেননি। একটি হিসেব বলছে 2015 থেকে 18 সাল পর্যন্ত শোধ না হওয়া ঋণ বা এনপিএ এর মোট পরিমাণ 2,17,000 কোটি টাকা। এসব ঋণ খেলাপিদের একটা বড় অংশই হলো বৃহৎ পুঁজিপতি। ব্যাংকগুলিকে বাঁচাতে যদিও মোদী সরকার 70,000 কোটি টাকা অনুদান দিয়েছে, আবার এটাও সত্যি ব্যাংক থেকে নতুন ঋণ নেওয়ার লোকের অভাব। বিনিয়োগ হলে তবে তো ঋণের প্রশ্ন আসে। স্টেট ব্যাংকের চেয়ারম্যানই বলেছেন, 2 লক্ষ কোটি টাকা ঋণ নিয়ে তিনি বসে আছেন, ঋণ নেওয়ার লোকই নেই। করোনার ফলে বিশ্ব অর্থনীতিতে একটা বড় প্রভাব পড়েছে বলাই বাহুল্য। করোনার আঁচ পড়েছে দেশের অর্থনীতিতে। সম্প্রতি অর্থনৈতিক গবেষণা প্রতিষ্ঠান সিএমআই বলে, 3রা মে শেষ হওয়া সপ্তাহে ভারতে বেকারত্বের হার 27.10%। এপ্রিলে বেকারত্বের হার ছিল 23.52%। ফেব্রুয়ারি তো বটেই, মার্চে প্রায় 3 গুণ এই পরিসংখ্যান। সিএমআইর আরও একটি রিপোর্ট বলছে, এপ্রিল মাসে 9,30,00,000 দিনমজুর ও ক্ষুদ্র ব্যবসায়ী কর্মী, বিভিন্ন উদ্যোগের আরও 1,82,00,000 কর্মী ও বেতনভুক্ত কর্মীদের 1,78,00,000 লোক কাজ হারিয়েছেন। এমন পরিস্থিতিতে মরার উপর খাড়ার ঘা স্বরূপ শ্রমিকদের অধিকার কেড়ে নেওয়ার মতো নীতিও নেওয়া হচ্ছে। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট ও কর্ণাটক সহ কিছু রাজ্যে শ্রমিক আইনকে সাসপেন্ড করা হয়েছে। শ্রমিকদের কাজের সময় 8 ঘন্টা থেকে বাড়িয়ে 12 ঘন্টা করা হচ্ছে। উত্তরপ্রদেশে 38টি শ্রম আইন ছিল এতদিন, তার মধ্যে বাদ গেল 35টি। শ্রমিকদের কাজের ক্ষেত্রে কোনো অধিকারই থাকলো না। আগামী 3 বছর শ্রমিকদের প্রতি বঞ্চনা হলে কোনো আইনি প্রতিবাদের রাস্তা খোলা থাকছে না। যদি আগামী 3 বছরে এই আইন চালু থাকে, তাহলে দেশে বৈষম্য আরও বাড়বে। বাজার খারাপ হলে উৎপাদন কমাতে হয়, কিন্তু তাল মিলিয়ে কর্মী কমানো যায় না। শ্রম আইন শ্রমিকদের এই অধিকারকেই প্রতিষ্ঠা করে। বাজার অর্থনীতির যুক্তি টেনে কর্মী ছাঁটাইয়ের সুযোগ নিয়ে থাকে শিল্প, তেমনই সুযোগ নিচ্ছে। অর্থনীতিকে ঘুরে দাঁড় করানোর পুরো দায়টাই যেন শ্রমিকের ঘাড় দিয়ে যাক, সামাজিক সুরক্ষার দায় এড়িয়ে। শ্রম আইন বদল নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন মহলে ক্ষোভ তৈরি হয়েছে। গুরুতর অভিযোগ ট্রেড ইউনিয়নগুলির। শ্রম সংস্কার কেন্দ্রীয় সরকার শুরু করেছিল গত বছরের নভেম্বরে। লকডাউনের মধ্যে তা আরও ত্বরান্বিত করা হয়েছে। লকডাউনের সময় যখন সংসদ ও রাজ্য বিধানসভার অধিবেশন বসছে না, তখন এই ধরনের আইনগুলি তাড়াতাড়ি পাশ করিয়ে নেওয়ার চেষ্টা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ইউনিয়নগুলি। পুঁজিপতিদের চাপই এর কারণ বলে মনে করছে তারা। অন্যদিকে করোনার সময় অত্যাবশ্যকীয় পণ্য আইনে সংশোধনী আরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। অত্যাবশ্যকীয় পণ্য আইনে খাদ্যশস্য মজুত ও কৃষি পণ্য বিপণন আইনে ফসল বেচার উপরে যেসব বিধিনিষেধ ছিল, নতুন আইন এনে পুরনো আইন বদলে সেই সব বিধিনিষেধ তুলে দেওয়া হলো। কেন্দ্রের দাবি, চাষিদের সামনে গোটা বাজার খুলে যাওয়ায় আগামী দিনে ফসলের আরও ভালো দাম পাবেন তারা। অন্যদিকে কৃষক সংগঠনের অভিযোগ, কৃষি পণ্যের ব্যবসায়ী, খুচরো ব্যবসায়ী সংস্থার সুবিধের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। বিরোধীরা বলছে, করোনার সুযোগ নিয়েই কৃষিপণ্য আইনে বদল এনেছে সরকার। গণতান্ত্রিক দেশে মত পাল্টা মত তো থাকবেই। জনগণের 60% কৃষির উপর নির্ভরশীল যে দেশ, সেখানে এই সিদ্ধান্ত কৃষকদের স্বার্থ রক্ষা করবে কিনা উত্তর ভবিষ্যতের গর্ভে। আরেকটা বিষয় মনে করানো দরকার, কৃষির উপর দেশের 48% জিডিপি নির্ভরশীল। করোনার প্রকোপে ভারতীয় অর্থনীতি বিরাট সংকটের মুখে, জানিয়েছে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংক জানাচ্ছে, ভারতের অর্থনীতি 5% হ্রাস পাবে 2020-তে। 2021 অর্থবর্ষে 2.8% বৃদ্ধির হ্রাসের আশঙ্কাও করছে তারা। কিভাবে ঘুরে দাঁড়াতে পারে অর্থনীতি? অর্থনীতি পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে উঠে যাওয়া, অর্থাৎ ভি চেহারা নিয়ে কি ঘুরে দাঁড়াতে পারে অর্থনীতি?
নাকি ভারতের লেখচিত্র জেড বা ইউ বা এল এর আকৃতির হবে? আর্থিক সমস্যা অল্প সময়ের জন্য হলে সেখানে মানুষের রোজগার এবং তাদের খরচ করার ক্ষমতা উভয়েই সীমিত হয়ে পড়ে। সেক্ষেত্রে লকডাউন ওঠার পর জেড আকৃতির পুনরুদ্ধার হয়। যদি অর্থনীতির স্বাস্থ্য লাভের গতি ধীর হয়, মানুষের রোজগার কমতে থাকে, তাদের জমানো অর্থে হাত পড়ে, সেক্ষেত্রে দেশের অর্থনীতি ইউ আকৃতি নেবে। দীর্ঘমেয়াদী হলে তবেই তা ইউ আকৃতি নেয়। দুঃস্বপ্নের মতো শেষ সম্ভাবনাটা, একে এল আকৃতি বলে। অর্থনীতিতে এতটাই পতন ঘটে যে তা কয়েক বছরের মধ্যে জিডিপি পুরনো হালে ফিরতে পারে না। এই আকৃতিতে দেখা যায় অর্থনীতির স্থায়ী ক্ষতি হয়েছে। এই কটি সম্ভাবনার মধ্যে কোনটি এই দেশের অর্থনীতির লেখচিত্র হবে তা সময়ই বলবে। তবে আমরা কোন পথে হাঁটবো তা আমাদের উপর নির্ভর করে। সেই হাঁটার পথ কঠিন হতে পারে, তবে সুফল পাওয়ার জন্য সেই পথে হাঁটাই বুদ্ধিমানের কাজ হবে। ভারতের সমাজ পরিবার ভিত্তিক। পরিবারের মধ্যে থেকে স্বাচ্ছন্দ্যের সঙ্গে জীবন এগিয়ে নেওয়ার পরিকল্পনা আমাদের পূর্বজরা দিয়েছেন। মহাত্মা গান্ধীর গ্রাম স্বরাজ, দীনদয়াল উপাধ্যায়ের ঐকান্তিক মানবতাবাদ, জওহরলাল নেহরুর মিশ্র অর্থনীতি, এর মর্মবস্তুতে প্রবেশ করলে তবেই সবকা সাথ সবকা বিকাশ সম্ভব। যারা দেশ গঠন করেন সেই বিশ্বকর্মারা অভুক্ত থাকলে, তাদের হাতে কাজ না থাকলে তাতে আর যাই হোক বিকাশ সম্ভব নয়। তাই বিকাশের পথে হাঁটতেই হবে। দেশটার নাম ভারতবর্ষ। প্রতিকূল পরিস্থিতিতেও উঠে দাঁড়াবেই। রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন সম্প্রতি বলেছেন, ভারত সবসময় বিপর্যয়ে নিজেকে সাজিয়ে তোলে। ভারতের ইতিহাস দেখলেই বোঝা যাবে বরাবর ধাক্কাই বদলে দিয়েছে দেশের অর্থনৈতিক মানচিত্র। কঠিন পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়িয়েছে দেশ। এবারও তার অন্যথা হবে না। ইতিহাস স্মরণ করে আমরাও আশাবাদী, ফের চাঙ্গা হবে দেশের অর্থনীতি। দেশবাসী আজ বলুক, আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরব না ভাই, মরব না। তড়িখানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তাই বলে হাল ছেড়ে দিয়ে ধরব না, কান্নাকাটি ধরব না। ঠিক কিনা? আজ এই পর্যন্তই। ঠিক কিনা দেখুন প্রতি শনি ও রবিবার রাত ঠিক ৯টায়। নমস্কার।